আসসালামু আলাইকুম। শুরু করছি এমপি তামিম সরকার পর্ব ৯। লিখেছেন কাফাতুন নেসা কবিতা। নির্জন রাত, হালকা মৃদু বাতাস যেন ঝড়ো হাওয়ার পূর্ব মুহূর্তের আভাস দিচ্ছে। বাতাসে বাতাসে যেন মিশে যাচ্ছে প্রেমের উষ্ণতা। তামিম সুহাকে তার কোলে বসিয়ে ওইভাবেই জড়িয়ে ধরে রাখলো। বাতাসের বেগ বাড়ার সাথে সাথে তামিমের মনের তীব্র বাসনাগুলো যেন বাড়তে লাগলো। এক পর্যায়ে হালকা বৃষ্টি নামা শুরু করলো। আজকে প্রকৃতি যেন বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছে তামিমের প্রেমে। বৃষ্টি নামার সাথে সাথেই তামিম সুভাকে নিয়ে ছাউনিতে দাঁড়ায়। হালকা ভিজে গেছে সুভা। সুভার ভেজা মুখটা দেখে তামিম শুকনো ঢোক গিলল। এই বুঝি তার দ্বারা কোনো অঘটন ঘটল বলে। তামিম সুভার হাত ধরে এক টান দিয়ে তাকে নিজের খুব কাছে আনলো। বিয়েটা করা উচিত ছিল রাতপুরি। তামিমের এমন ঘোর লাগানো কথা আর নেশাক্ত চোখের অর্থ বুঝতে পারে সুভা। বাড়ি যাব। আমিও চাই তুমি বাড়ি চলো। আমার বাড়ির দরজা সবসময় তোমার জন্য খোলা আছে। আমাদের বাড়ি যাব। আমাদের বাড়ির কথাই তো বলছি। তামিমের এমন তালবেতাল কথাগুলো শুনে সুভার কপালে কিঞ্চিত চিন্তার ভাঁজ পড়ে। বাতাসের গভীর বেগ অনুসরণ করে বৃষ্টিটাও যেন তার গতি বাড়াতে থাকলো। আর অন্যদিকে তামিমের বাসনাও। হঠাৎ তামিম সুভাকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়ায় আর সাকিবকে কল দিতে বলে ছাতা আনার জন্য। ৫ মিনিটের মধ্যে ছাতা নিয়ে হাজির হয় সাকিব আর তামিমকে দিয়ে আবার প্রস্থান করে। তামিম ছাতা নিয়ে সুভার হাত ধরে বৃষ্টিতে নেমে পড়ে। বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে হাঁটার খানিকটা অন্যরকম লাগছে সুভার কাছে। এক হাতে সুভার হাত, অন্য হাতে ছাতা। থেকে থেকে মৃদু কম্পিত বাতাস। আজকের প্রকৃতি যেন তামিমকে উস্কে দিচ্ছে সুভার আরও কাছে যাওয়ার জন্য। আমার খুব ইচ্ছে ছিল বউকে নিয়ে এভাবে বৃষ্টিতে হাঁটবো, কিন্তু তুমি তো বিয়ে করলে না, তাই প্রেমিকাকে নিয়ে হাঁটতে হচ্ছে। তামিমেরও যে খুন খারাপি বাদ দিয়ে এমন অদ্ভুত ইচ্ছে হয় সেটা জানা ছিল না সুভার। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে গাড়ির সামনে আসে তামিম সুভাকে নিয়ে। সুভাকে গাড়িতে বসিয়ে তামিম তার পাশের সিটে বসে পড়ে। পাশে বসতেই তামিম সুভার হাত ধরে ফেলে। আমি ছাড়া অন্য কেউ কি হাত ধরেছিল কখনো? হঠাৎ এমন প্রশ্ন শোনাতে খানিকটা সংকোচে পড়ে যায় সুভা। মাথা নেড়ে না বুঝায়। ধরলে এখনই তোমার হাতটা কাটা পড়তো। তামিমের ঠান্ডা মেজাজে ভয়ঙ্কর হুমকি শুনে ভয় পায় সুভা। সুভাকে ভয় পেতে দেখে তামিম তার ঠোঁটের কিনারায় হাসি টেনে আনে। সারা রাস্তা সুভা তামিম চুপচাপ থাকলেও তামিমের কড়া নজর ছিল সুভার উপর। আনুমানিক রাত ৩টার দিকে সুভাকে বাড়িতে নামিয়ে দিতে যায় তামিম। সুভা নেমে ছাতা ধরে পা টিপে টিপে হেঁটে আসতে থাকে ভিতরে। সুভা! তামিমের ডাক শুনে দাঁড়ায় সুভা। পিছনে তাকাতে দেখে তামিম এগিয়ে আসছে। বৃষ্টির সাথে সাথে বাতাসের বেগ জোরালো হওয়ায় থেকে থেকে ছাতা উল্টে যাচ্ছিল সুভার, আর বৃষ্টির ফোঁটাগুলো তার চোখে মুখে আছড়ে পড়ছিল। সুভা চোখে মুখের পানি মুছতেই তামিম এসে তার সামনে দাঁড়ায় আর নিজের ছাতা ফেলে দিয়ে মাথা নিচু করে সুভার ছাতায় ঢুকে পড়ে। তামিম সুভার ছাতার ভিতরে ঢোকাতে দু হাতে শক্ত করে ধরে ছাতাটি সুভা, আর সাথে সাথে তামিম সুভার গাল ধরে সুভার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। আচমকা এমন হওয়াতে সুভার নিজের ছাতার ডান্ডি আরও শক্ত করে চেপে ধরে, আর তামিম কোনো হেলদোল ছাড়াই সোজা হয়ে দাঁড়িয়ে সুভাকে কিস করতে থাকে। তামিমের এমন কাণ্ডে তার পঞ্চপাণ্ডব একজন আরেকজনের হাত ধরে ঢেকে ফেলে। এটা আমি কি দেখলাম রে শালার ভাইরা! চুপ কর বেটা, তুই কিছু দেখোস নাই। হ সাকিব বা মাহির ঠিক কইছে, তুই কিছুই দেখোস নাই। আমরাও দেখি নাই ভাই যে ভাবিরে চুম্মা দিছে। হ মানিক্কা, ঠিক কইছস, ভাই যে ভাবিরে ছাতার ভিতরে ঢুইক্কা চুম্মা দিছে এটা তো দেখিই নাই। আরে টাকলা মফিস, ভাবির ছাতার রং যে কালা মানিকের মতন কালা, এটাও তো দেখি নাই। তুই আমারে আবার কালা কইলি বোটকা রফিক! আদর করে কইছি ডার্লিং, বালের ডার্লিং তুমি, তুমি আমার বেটা লুইচ্ছে চরিত্রহীন। কিছুক্ষণ পর তামিম সুভাকে ছেড়ে দিয়ে নিজের গাড়িতে উঠে বসে। যাওয়ার সময় একটুও পিছনে ফিরে তাকায়নি সে, আর সুভাও তাড়াতাড়ি বাড়ির ভিতরে ঢুকে পড়ে। গাড়িতে উঠে তামিম অন্যমনস্ক হয়ে পড়ে আর তার পঞ্চপাণ্ডব একজন আরেকজনের দিকে তাকিয়ে ইশারা করতে থাকে। মাহির হাতের কনুই দিয়ে সাকিবকে ইশারা করে। দেখ ভাই মুচকি মুচকি হাসতেছে। নয়া নয়া প্রেমে সবাই মুচকি হাসে, কয়দিন পর দুই চক্ষু ভাসে। সাকিবের কথা তামিমেরও কান অব্দি গেল। এই মাঝ রাস্তায় বৃষ্টির মধ্যে হাইটা সরকার বাড়িতে যাইতে কেমন লাগবো রে সাকিব ভাই? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আর কইতাম না। গাড়িতে উপস্থিত সকলে হেসে দিল। প্রায় 15 বছর ধরে তারা একসাথে আছে। এদের মধ্যে কারো পরিবার নেই, সবাই অনাথ। বিভিন্ন সময় একজন তামিমের সাথে যুক্ত হয়, তারপর থেকে খানবাড়িতেই থাকে তারা।
পাঁচজনেই দেখতে সুন্দর আর হ্যান্ডসামও। শরীরের গঠন আর রং অনুযায়ী একজন আরেকজনের সবসময় অদ্ভুত নামে ডাকে। এদের পরিবার বলতে একমাত্র তামিমই আছে। এমন অনেক দিন গেছে তামিম নিজের হাতে ভাত মেখে এদের মুখে তুলে দিয়েছে। তামিম খুব রাগী আর ভয়ঙ্কর প্রকৃতির মানুষ হলেও কোথাও না কোথাও এদের বড় ভাইয়ের মতোই। এরা পাঁচজনই তামিমের নিজের ভাইয়ের সমান। খুব সকালে তামিম লন্ডনে চলে যায়, সাথে তার পঞ্চপাণ্ডবও যায়। অবশ্য যাওয়ার আগে সুভাকে ছোট্ট একটি টেক্সট করেছিল বটে। তামিম লন্ডনে চলে যাওয়ার পর প্রথমবারের মতন এক প্রকার স্বস্তির নিঃশ্বাস ফেলে সুভা। প্রায় প্রতিটা মুহূর্ত তার উপর নজরদারি, সেই ভয় মিশ্রিত ভালোবাসা থেকে যেন হঠাৎ মুক্তি পায় সে। প্রথমবারের মতো নিজের মতন করেই নিঃশ্বাস নেয়। এই স্নিগ্ধ, এই স্বাধীনতা যেন তার রকমেই আনন্দে ভরিয়ে তোলে সুভাকে। এভাবে দুদিন কেটে যায়। তামিম সুভার থেকে আলাদা। উফ কি শান্তি! সুভা নিজের মন মতো চলতে শুরু করে। অন্যদিকে লন্ডনে যেয়ে তামিম তার কাজে লেগে পড়ে। প্রায় সকল নেতাদের উচ্চ দামে কিনে ফেলে তামিম। এখন চাইলেও আর কেউ তামিমের আব্বাজানের বিরুদ্ধে বাইরে স্লোগানও তুলবে না, আর তার আব্বাজানের নামও খারাপ হবে না। এভাবেই দুদিন ধরে কারোর সাথে যোগাযোগ না করে মনোযোগ দিয়ে নিজের কাজ করতে থাকে তামিম। দিন শেষে নিজের পকেট থেকে ফোন বের করে তামিম আর গ্যালারিতে ঢুকে সুভার ছবি বের করে। কোথায় পাবো বল? কোনখানে তুই? তামিম সুভার ছবি দেখতে দেখতে অন্যমনস্ক হয়ে কথাগুলো বলতে থাকে। তারপর ঘড়িতে দেখে কয়টা বাজে। এখন তো বাংলাদেশে গভীর রাত, তাই আর ফোন দেয়নি সুভাকে তামিম। তারপর সুভার ছবিতে চুমু খায় তামিম। ঠিক তখনই সাকিব আসে তামিমের পেছনে। কি খাইতেছেন ভাই? তোর 40-এর খানা। তামিমের তার রাতপুরীর ছবিতে চুমু খাওয়ার সময় এমন বাধা পাওয়ায় একটু বিরক্ত হয় তামিম। তারপর হনহনিয়ে যেতে থাকে। ঠিক তখনই বাকি চারজন চলে আসে। তুই শালা ভাইয়ের প্রেমের বহুত বাধা দিস। উফ, কষ্ট। হ, মজালো শালার ভাইরা। ফেয়ারওয়েলের দিন সবাই মিলে ঠিক করে শাড়ি পরবে সবাই। তাই একই রঙের শাড়ি পরে সকলে, আর সুভাকে জোর করে। সুভা অনেক না না করেও শেষ রাজি হয়ে যায়। আর কি করার আছে, কলেজ শেষ হলে এই স্মৃতিগুলোই মনে থাকবে তাদের। তাই সুভাও রাজি হয়ে যায়। কাজল লিপস্টিকে একটু সাজে। হিজাবটা আজ ভুলেই যায় সে। ভাবনার মধ্যে ছিল না তামিম, কারণ সে তো এখন অনেক দূরে। কলেজে ঢুকতেই সবাই অবাক হয় খুব। এই নতুন কলেজে সুভাকে এমনভাবে কেউ দেখেনি, তাই শাড়ি পরিহিত সুভাকে দেখে সবার নজর পড়ে তার উপরেই। সুভাকে আজকে যেন একদম অন্যরকম লাগছে। তামিমের রাতপুরী যেন আজ রঙিন পরীর রূপে রূপান্তরিত হয়েছে। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ীও হয় না। দুপুরে ফাংশন শেষে ফেরার সময় কয়েকজন বাইকওয়ালা ছেলেরা সুভা এবং তার বান্ধবীদের পিছনে লাগে, আর সকলে মিলে গোল করে তাদের ঘিরে ধরে। এই, কেউ নজর দিবি না, এই চিকনি আমার। সুভার দিকে আঙ্গুল তাক করে একজন বখাটে কথাগুলো বলতে থাকে। বাহ, শাড়িতে একদম মাখন। একজন ছেলেকে আর পেরে ওঠে না, সে হুট করেই এগিয়ে এসে সুভার কোমরের দিকে হাত বাড়িয়ে দেয়। সুভার কোমরের দিকে হাত বাড়াতেই বাতাসের গতি ভেদ করে একটি উড়ন্ত চাপাতে এসে ছেলেটির হাত কেটে মাটিতে ফেলে দেয়। মাটিতে তলিয়ে পড়ে ছেলেটি। রক্তের ছিটেফোঁটা এসে সুভার শাড়ি আর মুখে লাগে। সুভা স্তব্ধ হয়ে যায়। আচমকা এমন ঘটনা ঘটাতে খানিকটা ভয় আর আতঙ্ক বাসা বেঁধে সুভার মনে। ভয়ে ভয়ে সামনে তাকায় সে। এলোমেলো চুল, চোখে কালো চশমা, এক হাতে গোল্ডেন চাপাতি, আর এক হাতে ব্রাউন মোটা সিগার টানতে টানতে সামনের দিকে এগিয়ে আসছে তামিম। তার পেছনে দাঁড়িয়ে আছে তার পঞ্চপাণ্ডব, নিঃশব্দ কিন্তু চোখে তেজটা স্পষ্ট। তামিমকে দেখা মাত্র এক মুহূর্তের মধ্যেই ছেলেগুলো দৌড়ে পালাতে শুরু করে, আর সুভা ভয়ে ঢোক গিলতে শুরু করে। তামিম সুভাকে ঠিক দেখলো কি দেখলো না বোঝা গেল না, কিন্তু আজকে যে আরশিনগরে আবার রক্তের বন্যাতে ভেসে যাবে এটা ঠিকই বোঝা গেল। ছেলেগুলো পালাতেই তামিম তার দাঁত দিয়ে শক্ত করে চাপাতি ধরে আর জোরে বাইক চালানো শুরু করে। তামিম বাইক দিয়ে ছুটতে চারপাশটা অটোমেটিক নীরব হয়ে গেল, আর ছেলেগুলো নিজের প্রাণে বাঁচাতে এদিক ওদিক ছুটতে শুরু করলো। তামিম যাকেই সামনে পেয়েছে তারই চাপাতি দিয়ে মাথা আলাদা করে দিয়েছে। কোনো ক্ষমা নেই এদের। সকলকে পরপারে পাঠানোর পর যে সুভার কোমরে হাত দিতে চেয়েছিল তাকে ধরে আনা হয় রঙ্গমঞ্চখানায়। মাটির নিচে শুকনোভাবে তৈরি মানুষদের পরপারে পাঠানোর
আটসাটে ঘরটির মূলত রঞ্চমঞ্চখানা। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করের অপরাধের কথা এই রঞ্চমঞ্চতেই প্রতিটি দেয়ালে দেয়ালে লেখা, না কালি দিয়ে লেখা, মানুষের রক্ত দিয়ে। তামিম যে কতটা হিংস্র, কতটা নির্দয়, এটা রঙ্গমঞ্চতেই প্রতিটি দেওয়ালে সাক্ষী। তামিম চেয়ারের পায়ের উপর পা তুলে বসে সিগারেট টানতে থাকে, আর সামনের ফ্লোরে বসা থাকে ছেলেটি থরথর করে কাঁপতে থাকে। এক পর্যায়ে তামিম উঠে দাঁড়ায় আর ছেলেটির সামনে হাঁটু পেড়ে বসে। দুটো জিনিস তামিম সরকার পছন্দ করে না: এক, তার আব্বা জানের অপমান; দুই, তার পছন্দের জিনিসের অন্যের নজর। তামিম উঠে দাঁড়িয়ে আড়মোড়া দেয় শরীরে। সাকিব, এই লন ভাই। সাকিবকে ডাকা মাত্র সাকিব তামিমের হাতে গোল্ডেন চাপাতি তুলে দেয়। তামিমকে চাপাতি হাতে দেখে ভয়ে আত্মা বের হয়ে যায় ছেলেটির। যা, বেলা বিস্কিট খা। তামিম চাপাতি হাতে নিয়ে ছেলেটির দিকে তাকায় আর ঘাড় নাড়িয়ে ঝাঁপিয়ে পড়ে ছেলেটির উপর। পুরো শরীর টুকরো টুকরো করার পর শান্ত হয় তামিম। এই মাহির, শিকার দে। তামিম এক হাতে চাপাতি তার কাঁধে রাখে আর অন্য হাতে দিয়ে একের পর এক ফু দিতে থাকে সিগারে। যাকে দেখার পারমিশন কাউকে দেয়নি, তাকে এই কুত্তার বাচ্চা ছুঁতে গেছিল। কি সাহস, ভাবা যায়? অবশিষ্ট সিগারে ফু দিয়ে তামিম সেই টুকরো করা লাশের খুলিতে সজোরে লাথি মারে। ওর হিসাব শেষ, আরেকজনেরটা বাকি। গাড়ি বের কর। সন্ধ্যা 6টা, তামিমের চেম্বার। তামিমের লোকেরা সুভাকে তার চেম্বারে তখনই নিয়ে আসে আর বাইক থেকে লক করে দেয়। সুভা অনেকবার দরজা ধাক্কা দেয়, কিন্তু কেউ খুলে না। তামিমের করা নির্দেশে না আসা অবধি দরজা যেন খোলা না হয়। সুভা রক্তমাখা শরীরে সোফায় বসে কাঁপছে। বাইরে তখনও নীরবতা চলছে, হয়তো ঝড় আসার পূর্বাভাস এটা। হঠাৎ দরজা খোলার শব্দ ভেসে আসে সুভার কানে। ভয়ে আরও জড়সড় হয়ে এসে দরজা খুলে ভিতরে ঢোকে তামিম। তার গায়ে ছিটকে লেগে থাকা রক্ত শুকিয়ে গেছে, চোখে আগুন। তামিমকে দেখা মাত্র সুভার ভয় আরও বেড়ে যায়। বসা থেকে দাঁড়িয়ে যায় সে। তামিম এক পা করে সামনে এগিয়ে আসতে থাকে আর সুভা ভয়ে একটু পিছিয়ে যায়, কিন্তু পেছনে সোফা থাকায় পিছাতেই পড়ে যায় সে। তামিম ধীরে ধীরে এগিয়ে আসে। সুভার পা থেকে মাথা অবধি শুকনোভাবে পরখ করে তামিম। শরীর দেখানোর কি খুব শখ তোর? তামিম এক ঝটকা দিয়ে সুভার হাতে ধরে থাকা তাকে টেনে তোলে আর খুব জোরে গলা টিপে ধরে। এই, তুই জানিস না তুই আমার? বল, জানিস না? সুভা অনেক চেষ্টা করে নিজের গলা ছাড়ানোর, কিন্তু তামিমের বলিষ্ঠ হাতের কাছে তার চুনোপুটির মতন হাতের শক্তি কিছুই না। টপটপ করে পানি পড়তে থাকে সুভার চোখ দিয়ে। বলেছিলাম অবাধ্য হতে না, কিন্তু হলি। আজকে বুঝবি তুই তামিম কতটা ভয়ঙ্কর হতে পারে। ভালোবাসি বলে ছাড় দিব না। তারপর পকেট থেকে লাইটার বের করে তামিম আর শাড়ির আঁচলের অংশে আগুন ধরিয়ে দেয়। না। সুভার খুব কান্নাকাটি শুরু করে দেয়। আগুনের মাত্রা বাড়তেই থাকে। তামিম টেবিলের হেলান দিয়ে সুভার এই কষ্টের দৃশ্যটি দেখতে থাকে। আমার অবাধ্য হলে তোকে পরপারে পাঠাতেও আমার হাত কাঁপবে না। আমি আমি আর আপনার কথার অবাধ্য হব না, প্লিজ বাঁচান আমাকে। সুভা খুব জোরে জোরে চিৎকার করতে করতে তামিমের কাছে তাকে বাঁচানোর জন্য আকুতি করতে থাকে, কিন্তু তামিম চুপচাপ দাঁড়িয়ে থাকে। এক পর্যায়ে সুভা মাটিতে পড়ে যায়। পিটপিট করে চোখ খুলতে থাকে সুভা। হাতের অনেকটা অংশ পুড়ে গেছে তার। চোখ খুলতেই পাশে বসে থাকা তামিমকে দেখে চোখ যায় তার। ভয়ে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে সুভার। তামিমের এক দৃষ্টি তাকিয়ে থাকে সুভার দিকে, তারপর উঠে গিয়ে সুভার পাশে বসে। তামিম বসতেই সুভা ভয়ে নড়ে চড়ে উঠে একটু। তামিম সুন্দর মতো সুভার ব্যান্ডেজ করা হাতটি ধরে। জ্বালা কমছে? সুভা মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। কিন্তু আমার তো কমে নাই। তামিম খুব রাগী দৃষ্টিতে তাকায় সুভার দিকে, তারপর খুব জোরে জড়িয়ে ধরে সুভাকে। তামিম রাগে এতটাই জোরে ধরে যে সুভা নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে তামিম সুভাকে চেপে ধরে। কেন শুনলি না তুই আমার কথা সুভা, কেন? সদ্য ব্যান্ডেজ করা হাতে চাপ পড়তে ব্যথায় ডুকরে ওঠে সুভা, কিন্তু সেদিকে তামিমের কোনো ধ্যানই নেই। ঠিক তখনই সুভার মা বাবা হন্তদন্ত হয়ে ছুটে আসে। তামিমের লোকেরাই ফোন করেছিল তাদের। তারা হাসপাতালে কেবিনে ঢুকে মেয়েকে দেখে স্তব্ধ, চোখে ভয়, শরীরে থরথর করে কাঁপতে থাকে। স্বয়ং প্রধানমন্ত্রীর ছেলে তাদের মেয়ের পাশে বসা, তামিম সরকার, যার ভয়ে আসি সকল বয়সের লোকেরা মাথা উঁচু করতে পারে না, সে তাদের মেয়ের পাশে।
সুভার মা বাবা আসতে তামিম উঠে দাঁড়ায়। আসসালামু আলাইকুম শ্বশুর শাশুড়ি। তামিমের হঠাৎ এমন ডাকে সুভার মা বাবা তাদের একজন আরেকজনের মুখের দিকে তাকায়। সালামের উত্তর দিবেন? ওয়ালাইকুম আসসালাম স্যার। মেয়ের জামাইকে কেউ স্যার বলে? বাবা বলেন, সুন্দর লাগে না শুনতে? তামিমের কথা শুনে সুভার মা বাবা ভয়ে শুকনো ঢোক গিলে। তামিম উঠে সুভার মা বাবার সামনে দাঁড়ায়। আগামী শুক্রবার বা জুম্মার পর আপনার মেয়ের সাথে আমার বিয়ে হবে, কিছুই করতে হবে না। এক কাপড়ে মেয়ে পাঠিয়ে দিবে, রানী করে রাখবো। আশা করি না করবেন না। আমার আবার না শব্দটা না পছন্দ না। তামিমের কথা শুনে তারা দুজন কি বলবে কিছু বুঝতে পারে না। তামিম উঠে সামনের দিকে পা বাড়িয়েও আবার পিছনে ঘুরে তাকায়। সুন্দর মতো মেয়েকে আমার হাতে তুলে দিয়েন, না হলে ছিনিয়ে নিতে আমার 2 সেকেন্ডও লাগবে না।